আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গেন্দা ফুল চ্যানেলে। আজকে আমরা যে মুভির রিভিউ দিব সেটি হচ্ছে এবার ঈদুল ফিতরের সবচেয়ে আলোচিত এবং হিট রাজকুমার মুভি নিয়ে। প্রথমে আমরা এই মুভির পজিটিভ দিকগুলো বলবো, এরপরে আমরা এই মুভির নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনাতে। এবার ঈদুল ফিতরে যে 11টি মুভি মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত মুভি ছিল রাজকুমার। সবাই আগে থেকেই ধারণা করেছিল যে এই মুভিটি সুপার ডুপার হিট হবে, কারণ এটি সুপারস্টার সাকিব খানের মুভি। তো আমারও একটি আগ্রহ ছিল এই মুভিটি দেখা নিয়ে, যেহেতু এই মুভি নিয়ে এত আলোচনা হয়েছে, এত সমালোচনা হয়েছে এবং ঈদের কয়েকদিন আগে এর কয়েকটি গান প্রকাশ করা হয়, যে গানগুলো নিয়ে অনেক সমালোচনা করা হয়। মুভিটি দেখতে আমি গিয়েছিলাম বগুড়ার মধুবন সিনপ্লেক্সে। প্রথমে আমি মনে করেছিলাম হয়তো টিকিট পাবো না, কিন্তু ফোন দিয়ে জানতে পারি যে টিকিট অ্যাভেলেবেল আছে। এটা শুনে অনেকটা আমার কাছে আশ্চর্যই লাগে। ঈদের চতুর্থ দিন এখনও টিকিট অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই টিকিট পেতে। তো যাই হোক, আমি চলে যাই সিনপ্লেক্সে এবং খুব নির্দ্বিধায় টিকিট কাটি। কোনো ঝামেলাই ছিল না, কোনো ভিড়ই ছিল না। হলের ভিতরে ঢুকেই আমি কিছুটা অ্যাস্টনিশড হয়ে যাই, কারণ হলের অর্ধেকই ফাঁকা ছিল। এই মুভিটি নিয়ে যেরকম সমালোচনা আলোচনা ছিল, সেখানে অর্ধেক হলে খালি দেখে আমার কাছে কিছুটা অবাকই লেগেছে। জানি না এটা কী কারণে, এখানে হয়তো দর্শকরা এই ছবিটি পছন্দ করেনি, এমনও হতে পারে। মুভিটি দেখতে অনেক সাধারণ জনগণই এসেছিলেন। এবার চলুন আমরা মুভিটির পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। মুভিটির সিনেমাটোগ্রাফি অত্যন্ত চমৎকার ছিল। এখানে পাবনার একটি সরিষা ক্ষেত অত্যন্ত সুন্দরভাবে দেখানো হয়, যেটি দর্শকদের কাছে খুবই ভালো লাগে এবং এর সিনেমাটোগ্রাফিও অত্যন্ত চমৎকার ছিল। এই সিনেমার মধ্যে যদি একটি মনে রাখার মতো সিন থাকে তাহলে এটিই একটি। এই সরিষা ক্ষেতের মধ্যেই বরবাদ গানটিও শুটিং করা হয়েছে। এই মুভির প্রত্যেকটি সিনেমাটোগ্রাফি অত্যন্ত চমৎকার ছিল, যেটা এই মুভির অন্যতম একটি পজিটিভ দিক ছিল। মুভির প্রত্যেকেই খুব দুর্দান্ত অভিনয় করার চেষ্টা করেছে, তবে এখানে সাকিব খানের মায়ের চরিত্রে মাহিয়া মাহিকে মোটেও মানায়নি। এই মুভির 3টি গান ঈদের আগেই প্রকাশিত হয়েছে এবং আমরা সেগুলো শুনেছি, কিন্তু এই মুভিতে আরও 3টি গান রয়েছে। এই গানগুলো মুভির মধ্যে পুরোপুরি বাজানো হয় না, কিছুটা কয়েক লাইন 2 লাইন করে শোনানো হয়। সেই 3টি গানও অত্যন্ত চমৎকার ছিল। মুভির কাহিনীটি অত্যন্ত চমৎকার ছিল, কিন্তু কাহিনীর ডেপথটা আমার কাছে একটু কম লেগেছে। মুভিতে কোর্টনি কফির যে চরিত্রটি দেওয়া হয় সেটি উনি পারফেক্টভাবে করেছেন। মুভি মুক্তি পাওয়ার আগে সবাই মনে করেছিলেন কোর্টনি কফি কীরকম অভিনয় করে বা কীরকম, সে একজন ফরেনার, সে আদৌ ভালো অভিনয় করতে পারবে কি না। কিন্তু মুভি দেখে আমার কাছে মনে হলো তার যেই ক্যারেক্টারটি দেওয়া হয়েছে সেটি তিনি পারফেক্টভাবে পালন করেছেন এবং তার এক্সপ্রেশনগুলো ঠিকঠাকই ছিল আমার কাছে। কারণ মুভিতে তাকে একজন ফরেনার হিসেবে দেখানো হয় এবং সে হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ করে বাংলাদেশ থেকে লোক আমেরিকায় নিয়ে যায় এবং এর বিনিময়ে সে টাকা নেয়। তো এখানে ইমোশন বা ভালোবাসা দেখানোর খুব বেশি একটা ছিল না এবং সেই রোলটাই কোর্টনি কফি অত্যন্ত সুন্দরভাবে পালন করেছে। তারপরে এই কোর্টনি কফির সাথেই একসময় সাকিব খানের প্রেম হয়ে যায়। সাকিব খান কোর্টনি কফিকে কন্ট্যাক্ট ম্যারেজ করলেও তার প্রথম দেখাতে কোর্টনি কফিকে ভালো লাগে এবং সে যখন আমেরিকায় যায় তখন সে কোর্টনি কফির বাসায় উঠে। কোর্টনি কফি তাকে দেখে চমকিয়ে যায়, কিন্তু সাকিব খান বিভিন্নভাবে কোর্টনি কফিকে ইমপ্রেস করতে সমর্থ হয়। শেষমেশ তাদের ভালোবাসা হয় এবং তখন আমার রাজকুমার গানটি আমরা শুনতে পাই। ছবি মুক্তি পাওয়ার আগে অনেকেই মনে করেছিলেন এটি একটি ভালোবাসার একটি রোমান্টিক মুভি হবে, কিন্তু এই মুভি দেখার পরে সবার ধারণাই পাল্টে যায়। কারণ এটি শুধু রোমান্টিক মুভিই নয়, এটি মায়ের প্রতি ভালোবাসারও একটি মুভি। কারণ এখানে যেমন প্রেমিকার প্রতি ভালোবাসা দেখানো হয়েছে, তেমনি মায়ের প্রতিও ভালোবাসা দেখানো হয়েছে। এই মুভিতে আরশ খানকে সাকিব খানের বাবা চরিত্রে দেখা যায়। সাকিব খানের বাবা যখন ইয়াং থাকে, সেই ইয়াং বাবার চরিত্রটি পালন করে হচ্ছে আরশ খান। সাকিব খানের বাবা যখন আবার বয়স্ক হয়, তখন সেই বয়স্ক চরিত্রটি পালন করে হচ্ছে তারিক আনাম খান। এই মুভিতে সাকিব খানের বাবাকে দেখানো হয় ধর্মীয় গোঁড়ামি সম্পূর্ণ একজন মানুষ হিসেবে। ছবির শুরুর দিকে বেশ কয়েকটি কমেডি সিন থাকে, যেগুলো সবারই ভালো লাগে। ছবির প্রথম 1 ঘন্টা শেষ হওয়ার পর ছবিটা অনেকটা ইমোশনাল হয়ে যায়। এই ছবির প্রথম যেই নেগেটিভ দিকটা আমি বলবো সেটা হচ্ছে হিমেল আশরাফ যে কাহিনীটি চয়েস করেছেন সেটিকে আরও অনেক টুইস্ট দেওয়া যেত এবং গল্পের ডেপথটা আরও বাড়ানো যেত। যেমন এখানে সাকিবের বাবাকে যেরকম ধর্মীয় গোঁড়ামি সম্পূর্ণ একজন মানুষ হিসেবে দেখানো হয়েছে, তো তাকে যে সে যে একজন ধর্মীয় গোঁড়ামি সম্পূর্ণ একজন মানুষ, সেটা কয়েকটি উদাহরণের মাধ্যমে, তার বিভিন্ন আচরণের মাধ্যমে একটু ফুটিয়ে তোলা যেত। তারপর সাকিব খানের বাবা যখন তার মাকে ডিভোর্স দেয়, এই ডিভোর্সের সময় 5
মিনিটের মতো একটা বাচ্চার কান্নাই শুধু শোনানো হয়। যখন ডিভোর্স দেওয়া হয় তখন মাহিয়া মাহির মধ্যে কোনো ইমোশন খুব বেশি একটা দেখা যায়নি, যেটা অনেকটা অবাকই লেগেছে। কিন্তু এই মুহূর্তগুলোতে যদি মাহিয়া মাহির ইমোশনটা আরও বেশি দেখানো যেত তাহলে আরও হয়তো ভালো লাগতো এবং অনেকটা টাচই হতো। যেহেতু মুভির শুরু থেকেই মায়ের প্রতি এই মুভিতে একটি ভালোবাসা দেখানো হয়েছে, কিন্তু মায়ের প্রতি ভালোবাসার যে একটা ইমোশন দেখানোর একটা ব্যাপার আছে সেই জিনিসটা এখানে মিসিং ছিল। শুধু লাস্টে কয়েক মিনিট শুধু আপনি ইমোশনটা দেখতে পাবেন। আম্মাজান মুভিতে আমরা যেরকম মান্নার মায়ের প্রতি অনেক ইমোশন অনেক ডায়লগের মাধ্যমে আমরা যেটা দেখতে পেরেছিলাম, সেটা এই মুভিতে মিসিং ছিল। এখানে কোর্টনি কফির একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, তার সাথে মারামারির কয়েকটা সিন থাকে, কিন্তু এই মারামারির দৃশ্যগুলো এবং তাদের শত্রুতার এই জিনিসটা আরও বেশি করে দেখানো গেলে হয়তো ভালো হতো। কারণ কি দুইটা সিনের মধ্যে জাস্ট খালি ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে মারামারি করছে, তারপর একদম সিনেমার লাস্টে গিয়ে এই এক্স বয়ফ্রেন্ডই সাকিব খানকে বাংলাদেশে এসে গুলি করে মেরে দিয়ে যায়। তো এর মধ্যে কিন্তু এই সাকিব খানের সাথে এই কোর্টনি কফির এক্স বয়ফ্রেন্ডের কোনো আর যোগাযোগও হয় না, এক্স বয়ফ্রেন্ডের সাথে তাদের শত্রুতামিও কোনো দেখা যায় না, মারামারিও আর দেখা যায় না। এটা বেশ অবাকই লেগেছে। এবং সাকিব খান যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসে তখন এই বয়ফ্রেন্ড যে কীভাবে খোঁজ পেল যে সাকিব খান বাংলাদেশে আসছে সেটাও দেখানো হয় না। এখানে ছোট ছোট ক্লিপস আসলে আরও অ্যাড করে ছবির ডেপথ আরও বাড়ানো যেত। মাহিয়া মাহির চরিত্রের কথাটি যদি আমি বলি, মাহিয়া মাহিকে আমার মোটেও ভালো লাগেনি, কারণ ওনার যে কণ্ঠটা আসলে এই কণ্ঠটাই আসলে এই চরিত্রের সাথে যাচ্ছিল না। কারণ উনি একজন মহিলা চরিত্রে এবং পরে একদম বুড়ো চরিত্রে তাকে দেখানো হয়েছে। তার কণ্ঠটা আসলে আমার কাছে একদমই ভালো লাগে না, বরাবরের মতোই। মা হিসেবে তার অভিনয়টাও পারফেক্ট হয়নি। এছাড়া এই মুভিতে অন্যান্য যে কো আর্টিস্টরা ছিলেন তারা খুব সুন্দর অভিনয় করেছেন। অনেকেই বলতেছেন যে এটি প্রিয়তমা মুভির কাহিনীর সাথে অনেকটা মিল আছে, কিন্তু এটা একদমই না। মুভিটি দেখলে আপনাদের ভুল ভেঙে যাবে। এখানে শুধু আপনি বলতে পারেন প্রিয়তমা মুভিতে সাকিব খানকে যেরকম বুড়ো হিসেবে দেখানো হয়েছে, এখানে আরেকটি গল্পের আরেকটি চরিত্রে মাহিয়া মাহিকে বুড়ো একটি লুকে দেখানো হয়েছে। মানে ইয়াং একটা ক্যারেক্টারকে মেকআপ দিয়ে বুড়ো বানিয়ে দেখানো হচ্ছে। যেমন আগের মুভিগুলোতে আমরা দেখতাম যে ইয়াং চরিত্রে একজন অভিনয় করতেন, আবার বুড়ো চরিত্রে আরেকজন অভিনয় করতেন, কিন্তু এখানে মেকআপ দিয়েই একজনকে বুড়ো বানানো হয়েছে। এটাই হচ্ছে ডিফারেন্সটা। তবে দুটোর কাহিনী একদমই ডিফারেন্স, কোনো মিল নেই। তবে এই মুভির আরও যে 3টি গান আছে যেটি প্রকাশ করা হয়নি, সেই 3টি গানও অত্যন্ত চমৎকার। সেই 3টি গানও প্রকাশ করা হলে অত্যন্ত জনপ্রিয় হবে বলে আশা করি। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।